দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে দ্বিতীয় অধ্যায়ের আজকের শেষ ক্লাস বলেছিলাম শুরু করছি। আমরা গতদিন পড়েছিলাম ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, ডিটেলসে পড়েছিলাম এবং বলেছিলাম যে এই চ্যাপ্টারটার নাম যেহেতু ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, যে দুটো উত্তর ওখানে লেখানো আছে ওই উত্তরের মধ্যেই কিন্তু প্রশ্নগুলো যদি ঘুরিয়ে আসে লিখতে পারা যাবে, সেটা আমরা ক্লাস শুরু করলে আলোচনা করে নিতে পারবো। এখান থেকে আরেকটা ভিন্নধর্মী প্রশ্ন আজকের আলোচনা করব বলেছিলাম, আলোচনা করে নেই তারপরে আসছি। যে মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্য, মার্কেন্টাইল বাদ কি? এই মার্কেন্টাইল বাদ একটা নতুন শব্দ, এর সম্পর্কে আসছি যে এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা জানতে পারি তাহলে এর সম্পর্কে আমরা লিখতে পারবো। এবং এই অর্থনীতি, এটা একটা অর্থনীতি, একটা অর্থনৈতিক নীতি। এই অর্থনৈতিক নীতির অবসান ঘটলো কিভাবে, এই অর্থনীতির অবসান ঘটে কিভাবে, দুটো পার্টে প্রশ্নটা করব। যদি আমি প্রথমটা 5 ধরি, তার পরের পার্টটা হবে 3, 5, 3, 8, বা প্রথমটা যদি 3 হয় তাহলে পরেরটা হবে 5, সেই রকম করে উত্তরটা রেডি করতে হবে। কোনটা বড় করে দেবে কোনটা ছোট দেবে সেটা কথা নয়। তাহলে মার্কেন্টাইল বাদ হচ্ছে একটা অর্থনীতি। এটা অষ্টাদশ শতকে, সালটা বলতে পারি মানে মধ্যেই এই অর্থনীতিটা ছিল, মানে পঞ্চদশ শতক থেকে বা ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই অর্থনীতিটা কিন্তু ছিল ইউরোপে। এখন এই অর্থনীতিটা সাধারণভাবে কি বোঝা যায় না, একটা রাষ্ট্র, একটা দেশ, সেই দেশের যারা ক্ষমতায় আছে, রাষ্ট্রশক্তি, সে তার নিজের দেশের অর্থনীতিটাকে শক্তিশালী করবে, সে তার নিজের দেশের অর্থনীতিটাকে মজবুত করবে। এর নিয়মটা কি করতে গেলে না, আমদানি কমাতে হবে, রপ্তানি বাড়াতে হবে। এই যে অর্থনীতিটা ইউরোপের ব্যবসায়ীরাও, মানে অষ্টাদশ শতকের মধ্যে ইউরোপের ব্যবসায়ীরা, ইউরোপের যারা স্বৈরাচারী রাজতন্ত্রে বিশ্বাস করে তারা, মানে আমি সরকারের কথা বলছি, রাষ্ট্র ক্ষমতা যাদের দখলে ছিল, অভিজাতরা, সামন্তরা, জমিদাররা, প্রত্যেকেই তারা এই মার্কেন্টাইল বাদ অর্থনীতিতে তারা বিশ্বাস করত। তাদের রাষ্ট্রকে তারা শক্তিশালী করবে, আর রাষ্ট্রকে যদি শক্তিশালী মজবুত করা যায় তাহলে কি হবে, দেশ শক্তিশালী হবে। আর দেশ শক্তিশালী হলে কি হবে, উপনিবেশবাদ কার্যকরী হবে, সাম্রাজ্যবাদ কার্যকরী হবে, অন্যের সম্পদ জোর করে আহরণ করা যাবে, জোর করে দখল করতে পারবে। এই যে অর্থনীতি, কিন্তু এখানে আরেকটা দিক আছে, পড়তে গেলে দেখবে মজার ব্যাপার। সোনা রূপো, এই যে সম্পদটা, এই সম্পদটার ক্ষেত্রে কিন্তু রপ্তানি বাড়ানো নয়, এখানে আমদানি বাড়ানোর কথা বলা হয়েছে। উল্টোটা, সোনার উপর ক্ষেত্রে কিন্তু নিজের দেশে গচ্ছিত রাখতে হবে। বিপদে, দেশ যখন বিপদে পড়বে, ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে পড়বে, সেই সোনা বা রূপো বিক্রি করে দেশ আবার তখন সমৃদ্ধশালী হবে। সুতরাং সোনা রূপোকে দেশের মধ্যে মজবুত করতে হবে, এটা কখনো রপ্তানি নয়। কিন্তু অন্যান্য বাণিজ্যিক পণ্য সেগুলো রপ্তানি করার কথা বলা হচ্ছে। তাহলে এখানে একটু মনে রাখতে হবে মার্কেন্টাইল বাদ অর্থনীতিটা কি। আমি বলছি 1500 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপে যে অর্থনৈতিক বিকাশ ঘটেছিল, সেই অর্থনৈতিক ভাবধারাটাকেই আমি বলছি মার্কেন্টাইল বাদ। এরা কি না, নিজের দেশের সম্পদকে নিরাপদ করতে হবে, নিজের দেশের শিল্পকে নিরাপদ করতে হবে, নিজের দেশের বেকার সমস্যার সমাধান করতে হবে, মোট কথা নিজের দেশের অর্থনীতিকে মজবুত করতে হবে। করতে গেলে কি হবে না, আমদানি কমিয়ে রপ্তানি বাড়াতে হবে। শুধু ব্যতিক্রমী খালি সোনার উপর ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু রপ্তানি বাড়ালে হবে না, অন্য দেশ থেকে আমদানি করতে হবে নিজের দেশে, রপ্তানি করলে চলবে না। আর এটা সংকটের সময়, যখন দেশে অর্থনৈতিক সংকট দেখা দেবে, তখন এই সোনার উপর বিক্রি করে দেশ আবার শক্তিশালী হয়ে উঠতে পারবে। তাহলে আমার প্রশ্ন, মার্কেন্টাইল অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আমি এখানে যে উত্তরটা লিখেছি
একবার হুবহু তো উত্তর দেওয়া হবে তোমাদের। এইটা 5 নম্বরের জন্য। আর বাদবাকি যে পার্টটা কিভাবে এই অর্থনীতির অবসান ঘটে, এটা 3 নম্বরের জন্য। তাহলে 5 আর 3, যাই হোক আমরা এটা পড়ে নিই। যে কোনো 8 নম্বরের প্রশ্ন লিখতে গেলে আমি তোমাদের বলেছি একটা সূচনা থাকবে, একটা ভূমিকা থাকবেই। তাহলে আমরা সেই ভূমিকাটাতে কি লিখেছি একবার শুনে নিতে হবে, লেখার সময় মনে রাখতে হবে যে স্যার কি বলেছিল সেখানটায়, যদি বুঝতে না পারা যায়। ইউরোপের ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের, আমি ব্র্যাকেটে লিখেছি 1500 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে অর্থনৈতিক বিকাশের ধারাকে সাধারণভাবে বলা হয়ে থাকে মার্কেন্টাইলবাদ। এ সময় ব্যবসা বাণিজ্যকে এবং বিভিন্ন রকমের শিল্পকে নিরাপদ করে তোলার জন্য বণিক গোষ্ঠী, শিল্পপতিদের চাপে ইউরোপের স্বৈরাচারী ও সাংবিধানিক রাজতন্ত্রগুলি যে সংরক্ষণবাদী অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করেছিল, ওই যে কথাটা সংরক্ষণবাদী অর্থনীতি মানে নিজের দেশের অর্থকে মজুত করে রাখা, যে সংরক্ষণবাদী অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করে রেখেছিল তাকেই সাধারণভাবে বলা হয়ে থাকে মার্কেন্টাইলবাদ। আর এখন যে বাণিজ্য, এটাকে বলছে অবাধ বাণিজ্য। কোনো দেশের মধ্যে কোনো ব্যবসা সীমাবদ্ধ থাকবে না, প্রত্যেকটা দেশ। কিন্তু সে সময় সেটা ছিল সংরক্ষণবাদী অর্থনৈতিক ব্যবস্থা। যাই হোক, এটাকেই বলা হচ্ছে মার্কেন্টাইলবাদ। আমি আবার বলছি, ইউরোপে ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের অর্থাৎ 1500 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে অর্থনৈতিক বিকাশের ধারাকে সাধারণভাবে বলা হয়ে থাকে মার্কেন্টাইলবাদ। আর একটু বড় করে বললে, এ সময় ব্যবসা বাণিজ্যকে এবং বিভিন্ন রকমের শিল্পকে নিরাপদ করে তোলার জন্য বণিক গোষ্ঠী ও শিল্পপতিদের চাপে ইউরোপের স্বৈরাচারী ও সাংবিধানিক রাজতন্ত্রগুলি যে সংরক্ষণবাদী অর্থনৈতিক ব্যবস্থা অনুসরণ করেছিল তাকেই সাধারণভাবে বলা হয়ে থাকে মার্কেন্টাইলবাদ। আমি একটা সংজ্ঞা দেওয়ার, সার্বিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করলাম। এটা যদি এসএকিউ টাইপের প্রশ্নে 1 নম্বরের জন্য আসে তখন আমরা এটা লিখতে পারবো। প্রথম লাইনটা লিখলে হবে বা পরের লাইনটা, দুটো লাইন তো বাক্য মাত্র লিখেছি। এবারে আমরা বৈশিষ্ট্যতে চলে যাব। বৈশিষ্ট্য জানলেই চেনা যাবে যে এটা অর্থনীতিটা কি, আরো পরিষ্কার হয়ে যাবে। মার্কেন্টাইলবাদ অর্থনীতির প্রথম বৈশিষ্ট্য আমি লিখেছি বুলিয়ান অর্থনীতি। বুলিয়ান, বয়হস্য লয়হস্যই অন্তস্থ একার দন্তন। একটা শর্ট প্রশ্ন আছে যে বুলিয়ান কথার অর্থ কি। বুলিয়ান কথার অর্থ হচ্ছে সোনা বা রূপোর তাল। কি বললাম? বুলিয়ান শব্দটির অর্থ হলো সোনা বা রূপোর তাল। মার্কেন্টাইল নীতি অনুযায়ী দেশকে শক্তিশালী হতে হলে সোনা রূপোয় সমৃদ্ধশালী হতে হবে। যে দেশে সোনার উপর ভান্ডার সবচেয়ে বেশি, সে দেশ সবচেয়ে বেশি সমৃদ্ধশালী। এটা হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। দেশে সোনার উপর ভান্ডার গড়ে তোলার জন্য রপ্তানি অপেক্ষা আমদানি বৃদ্ধি করতে হবে। একটু আগে বললাম সোনার উপর ক্ষেত্রে কিন্তু আলাদা, এখানে রপ্তানিটা কম করে আমদানি বৃদ্ধি করতে হবে, অর্থাৎ সোনার উপর দেশের মধ্যে মজুত করতে হবে। এবং এর জন্য রাষ্ট্র অতি অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্যকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে। রাষ্ট্রের হাতে আন্তর্জাতিক বাণিজ্যের রাশ থাকবে। আন্তর্জাতিক বাণিজ্যকে পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে রাষ্ট্র, তবেই সে দেশ সোনার উপর সংগ্রহ করতে পারবে। যাই হোক, আমরা প্রথম বৈশিষ্ট্যটা করলাম বুলিয়ান অর্থনীতি। এই বুলিয়ান শব্দটা শর্ট প্রশ্ন আসতে পারে। বুলিয়ান কথাটার অর্থ হচ্ছে সোনার উপর তাল। এবারে দ্বিতীয় বৈশিষ্ট্যতে যাই, বাণিজ্যে ভারসাম্য। এই মার্কেন্টাইলবাদ অর্থনীতির দ্বিতীয় বৈশিষ্ট্যটা বলছি বাণিজ্যে ভারসাম্য। এই মার্কেন্টাইল মতবাদে আমদানি অপেক্ষা রপ্তানির উপর গুরুত্ব বেশি মাত্রায় আরোপ করা হয়। আমি বলেছি সোনার উপরটা আলাদা। তাছাড়া আমদানি অপেক্ষা একটা দেশ সে তার রপ্তানি বৃদ্ধি করবে, আর রপ্তানি বাড়ালে কি হবে? বাইরের সম্পদ দেশে আসবে, বাইরের মুদ্রা দেশের মধ্যে গচ্ছিত হবে। এর ফলে বাণিজ্য
সূচকটি রাষ্ট্রের অনুকূলে থাকবে, রাষ্ট্রের সঞ্চিত সোনার পরিমাণও বৃদ্ধি পাবে। এই বাণিজ্যে ভারসাম্য রাখতে হবে। রাখতে গেলে কি করতে হবে? আমদানি অপেক্ষা রপ্তানির উপর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এবারে যাই 3 নম্বর বৈশিষ্ট্য, শিল্পে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ নিজের দেশের শিল্পকে সমৃদ্ধ করতে হবে, শক্তিশালী করতে হবে এবং সেই শিল্পজাত পণ্য ইউরোপের অন্যান্য দেশ বা এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ সেই শিল্পজাত পণ্যগুলো তারা কিনবে। এই মতবাদের আরেকটি বৈশিষ্ট্য হলো দেশীয় শিল্পগুলোকে বিদেশি প্রতিদ্বন্দ্বিতার হাত থেকে রক্ষা করার জন্য বিদেশি পণ্যের উপর শুল্ক স্থাপনের মধ্য দিয়ে তার আমদানি যতটা সম্ভব হ্রাস করা। অর্থাৎ বিদেশি পণ্যের উপরে শুল্ক বাড়াও আর দেশীয় পণ্যের উপরে শুল্কের পরিমাণ কমাও, তাহলে রপ্তানি বাড়বে, আমদানি কমবে। তাতে কি হবে? দেশের শিল্প সংরক্ষণ হবে, আমাদের দেশের শিল্প সংরক্ষিত হবে। 4 নম্বর বৈশিষ্ট্য কৃষির বাণিজ্যিকীকরণ। এই যে কোনো অর্থনীতিতে কৃষি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কৃষিক্ষেত্রের সম্প্রসারণ ও বাণিজ্যিকীকরণকে উৎসাহিত করা হয়ে থাকে এই মতবাদে। আমি বললাম কি? কৃষিক্ষেত্রের সম্প্রসারণ অর্থাৎ সেই সকল কৃষিজ সম্পদ উৎপাদন করতে হবে দেশে যে সম্পদগুলো, যে কৃষিজ ফসলগুলো বাইরের দেশের চাহিদা আছে, সেই সম্পদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। কারণ কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলে খাদ্যশস্যের আমদানি কম হবে, আর খাদ্যশস্যের আমদানি কম হলে ক্রমবর্ধমান শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামালও পাওয়া যাবে। তাহলে কি করতে হবে? কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেলে খাদ্যশস্যের আমদানি কম হবে, পাশাপাশি ক্রমবর্ধমান শিল্পের জন্য পর্যাপ্ত কাঁচামালও পাওয়া যাবে। তাহলে আমরা বলছি কৃষির বাণিজ্যিকীকরণ করতে হবে। যা যে কোনো ফসল বা যে কোনো কৃষিজ ফসল উৎপাদন না করে যেগুলো বাণিজ্যিকভাবে বাইরের দেশে চাহিদা আছে, দেশের কলকারখানা চালাতে গেলে যে সকল ফসলের প্রয়োজন সেইগুলোর চাষবাসের উপর গুরুত্ব আরোপ করতে হবে। এবারে 5 নম্বর বৈশিষ্ট্যতে চলে যাই, উপনিবেশ প্রতিষ্ঠা করতে হবে। উপনিবেশবাদ পড়েছি যে একটা দেশ শক্তিশালী কখন বুঝবো? সে তার যখন উপনিবেশ তৈরি করছে, তার সে বাড়তি জনসংখ্যাকে উপনিবেশে পাঠিয়ে দিচ্ছে, সেখানে ব্যবসা বাণিজ্য করে প্রচুর মূলধন রোজগার করছে, তখনই বুঝবো সেই দেশ অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হচ্ছে। এই মতবাদের আরেকটি বৈশিষ্ট্য হলো উপনিবেশ স্থাপন। মূলত শিল্প কলকারখানার জন্য কাঁচামাল সংগ্রহ আগে বলা হয়েছে এবং উদ্বৃত্ত শিল্পজাত পণ্য সামগ্রী অর্থাৎ দেশের প্রয়োজন যতটা, বাদবাকিটা উদ্বৃত্ত পণ্য সামগ্রী বিক্রির জন্য উপনিবেশ স্থাপন ছিল খুবই প্রয়োজনীয়। ওই যে বাজার দখল করতে হবে বিভিন্ন দেশে, আর বাজার দখল করলে কি হবে? নিজের প্রয়োজনটা মিটিয়ে বাড়তি শিল্পজাত পণ্যগুলো সেই বাজারে বিক্রি করে প্রচুর টাকা মুনাফা অর্জন করতে হবে। আর কি করতে হবে? শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ করতে হবে, আর সেটা করতে গেলে উপনিবেশ প্রতিষ্ঠা করতে হবে। এটা আগেও আমরা পড়িয়েছি। তাহলে এই পয়েন্টটা খুব সহজ, এটা লিখতে হবে। তাদের কাছে উপনিবেশ বিস্তার ছিল শক্তি, মর্যাদা ও আর্থিক সমৃদ্ধির নামান্তর। ইউরোপের যে দেশ উপনিবেশ স্থাপন করতে পারবে সেই দেশের শক্তি বাড়বে, তার মর্যাদা বাড়বে, তার আর্থিক সমৃদ্ধিও বাড়বে। এটাই ছিল উপনিবেশ প্রতিষ্ঠা আর মার্কেন্টাইল অর্থনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। আমরা আরেকটা বৈশিষ্ট্যের কথা বলবো, শিল্প ও বাণিজ্য প্রসারে রাষ্ট্রীয় উদ্যোগ। এ ব্যাপারে কিন্তু রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমরা দেখেছি বিভিন্ন দেশ অর্থ খরচ করে তারা ভৌগোলিক আবিষ্কারে পাঠিয়েছে, তারা অর্থ খরচ করে যানবাহন তৈরি করে বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছে। এগুলো একটা রাষ্ট্রের কিন্তু একটা সদর্থক ভূমিকা থাকা দরকার। এই মতবাদে রাষ্ট্রকে শক্তিশালী করার জন্য অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছিল। অর্থাৎ যে দেশ অর্থনৈতিক দিক থেকে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে সেই দেশ কিন্তু এই উদ্যোগটা নিতে পারবে।
এর জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে, এর জন্য রাষ্ট্রকে শিল্প স্থাপন করতে হবে, এর জন্য রাষ্ট্রকে ব্যবসা বাণিজ্যের প্রসারের উপর গুরুত্ব আরোপ করতে হবে। শুধু নিজের দেশ নিয়ে থাকলে হবে না, নিজের দেশের ব্যবসা বাণিজ্য নয়, বাইরের দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, কৃষি উৎপাদন বেশি পরিমাণে বাড়াতে হবে, শিল্প কলকারখানা স্থাপন করতে হবে। এটা হচ্ছে মার্কেন্টাইল অর্থনীতির আরেকটি বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য বলি, শক্তিশালী নৌবহর গঠন। ওই যে উপনিবেশ স্থাপন করতে গেলে, সাম্রাজ্য বিস্তার করতে গেলে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে তাকে উপনিবেশ দখল করতে হবে, সেক্ষেত্রে তাকে কিন্তু নৌবাহিনীকে শক্তিশালী করতে হবে। আর নৌবাহিনীকে যদি শক্তিশালী না করতে পারে তাহলে উপনিবেশ স্থাপন করতে পারবে না, আর উপনিবেশ যদি স্থাপন না করতে পারে তাহলে কাঁচামাল সংগ্রহ করতে পারবে না, তাহলে উদ্বৃত্ত পণ্য, শিল্পজাত পণ্য বাইরে সমুদ্র পেরিয়ে সে বিক্রি করতে পারবে না। এই জন্য নৌবহরের উপর সবচেয়ে গুরুত্ব আরোপ করা হয়েছিল। ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, স্পেন প্রভৃতি দেশগুলি নৌশক্তির উপর সবচেয়ে, উদাহরণ দিতে পারো, গুরুত্ব আরোপ করেছিল। এবারে অন্যান্য কয়েকটা বৈশিষ্ট্য বলি, সবই বলেছি তোমাদের, এটাকে গুছিয়ে খালি লিখতে হবে। প্রথম অন্যান্য আরেক কতগুলো বৈশিষ্ট্যের কথা বলি। রাজা, রাজতন্ত্র, অভিজাত এবং বণিকদের উন্নতির কথা চিন্তা করা হলেও সাধারণ মানুষের কথা কিন্তু এখানে ভাবা হয়নি। আরেকটা বৈশিষ্ট্য, কাদের উন্নতির কথা বলছে? রাজার, রাষ্ট্রের, রাজতান্ত্রিক দেশগুলোর উন্নতির কথা বলছে, অভিজাতদের উন্নতির কথা বলছে, ব্যবসা বাণিজ্যের উন্নতির কথা বলছে। কিন্তু এই মার্কেন্টাইল অর্থনীতিতে সাধারণ মানুষের কথা কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি বা সাধারণ মানুষদের কথা ভাবা হয়নি। আর দ্বিতীয়ত, প্রচুর শ্রমের প্রয়োজনে জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দান করা হয়েছে। যে দেশের জনসংখ্যা যত বেশি হবে সে তত বেশি উপনিবেশ স্থাপন করতে পারবে, সে দেশ তত বেশি শক্তিশালী হতে হবে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তীকালে দেখব এই জনসংখ্যা, বাড়তি জনসংখ্যা প্রত্যেকটা দেশে অর্থনৈতিক সংকটের কারণ হয়েছে। জনসংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে মার্কেন্টাইল অর্থনীতিতে। তাহলে মার্কেন্টাইলবাদ অর্থনীতিতে জনসংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে? এই অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, জানো বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ একটা দেশের সঙ্গে আরেকটা দেশে রেলপথের সঙ্গে যোগাযোগ করেছে। নৌ ব্যবস্থা, নৌপথেও তো যোগাযোগ করেছে, কিন্তু রেল ব্যবস্থা, সড়ক পথেও যোগাযোগ বৃদ্ধি করেছে, যাতে আরো সে দেশকে শিল্পে এবং কৃষিতে আরো উন্নত করা হয়, আরো ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো হয়। তাহলে এই অর্থনীতিতে যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে। আমি এতক্ষণ যেটা আলোচনা করলাম মার্কেন্টাইলবাদ অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অনেকগুলো বৈশিষ্ট্য, এগুলো একটাও শব্দ বা একটা বাক্য বাদ দিলে হবে না। নিখুঁত করে ভালো করে বারবার ভিডিওটা দেখতে হবে এবং এটা ছবিটা যেহেতু থাকবে ভালো করে দেখে এটা মুখস্থ করতে, আর বাড়তি কিছু করতে হবে না। এবারে যেটা বললাম 3 নম্বরের জন্য করে যেটা লিখেছি, মার্কেন্টাইল অর্থনীতির অবসান ঘটেছিল কিভাবে। এই যে বললাম একটা অর্থনীতি 1500 থেকে 1800 পর্যন্ত টিকেছিল ইউরোপে, তারপরে কেন টিকতে পারলো না, কেন এই অর্থনীতি ইউরোপ থেকে আস্তে আস্তে হারিয়ে গেল? এর মূল কারণ ইউরোপের সামন্ততন্ত্রের অবক্ষয় ঘটেছিল। এই অর্থনীতিটা যারা টিকিয়ে রেখেছিল তারা সামন্ততান্ত্রিক মনোভাব সম্পন্ন, সামন্ততান্ত্রিক ব্যবস্থা ইউরোপে ছিল, সামন্ততন্ত্র ছিল, যে কারণে এই অর্থনীতিটা টিকেছিল। এবং নিরঙ্কুশ স্বৈরাচারী রাজতন্ত্র ছিল বলে এই ব্যবস্থা টিকেছিল। আমরা দেখলাম আস্তে আস্তে ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটেছে, সামন্ততন্ত্রের অবসান ঘটেছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটেছে। ঔপনিবেশিক সাম্রাজ্য গঠনের মধ্য দিয়ে আবির্ভূত হয়েছিল এই মার্কেন্টাইল মতবাদ। কিন্তু পরবর্তীকালে পর্তুগাল, স্পেন, হল্যান্ড, ইংল্যান্ড, ফ্রান্স প্রত্যেকেই এই নীতি অনুসরণ করেছিল, কিন্তু কিছু সময় ধরে এই ব্যবস্থার নানা ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা গেল, যে কারণে এই ব্যবস্থা কিন্তু আর টিকে থাকতে পারল না। প্রথম কারণ, ব্যক্তিগত উদ্যোগ ক্ষতিগ্রস্ত হয়। প্রথম কারণটা কি? কোনো রাজা, কোনো রাষ্ট্র বা কোনো রাজতন্ত্র বা স্বৈরাচারী শক্তি তার উদ্যোগেই কিন্তু এই ব্যবস্থাটা টিকেছিল। যেই সেই অপব্যবস্থার পতন ঘটেছে, যেমন ধরো নেপোলিয়ন, যেমন ধরো ইংল্যান্ডে যতদিন শিল্প বিপ্লব ছিল বা ইংল্যান্ডের শিল্প গোষ্ঠী বা
যতদিন শাসক গোষ্ঠী ওই শাসক গোষ্ঠী টিকে ছিল তারা এটা ধরে রাখতে পেরেছিল। কিন্তু এই ব্যক্তিগত উদ্যোগের উপরে একটা ব্যবস্থা বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারে না। ফলে এই ব্যক্তিগত উদ্যোগই ক্ষতিগ্রস্ত করেছে এই মার্কেন্টাইল অর্থনীতিকে। এছাড়া দ্বিতীয় পয়েন্টটা আমরা বলবো, অলাভজনক শিল্পগুলিকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। যে শিল্পগুলো একসময় চাহিদা ছিল, পরবর্তীকালে দেখা গেছে বাড়তি লোক সংখ্যা কারণে সেই শিল্পগুলোর চাহিদা কমে গেছে। ফলে যেমন ধরো নীল, যেমন ধরো বস্ত্রের চাহিদা সবসময় ছিল, কিন্তু পরে চাহিদা কমে গেছে। কিন্তু শিল্পপতিরা, ব্যবসায়ীরা বা রাষ্ট্র সেই শিল্পটাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছে। ফলে কি হয়েছে, প্রচুর উৎপাদন হয়েছে কিন্তু বাইরের দেশে বিক্রি হয়নি। আমি বলছি অলাভজনক শিল্পগুলিকে রক্ষা করতে গিয়ে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ নতুন নতুন শিল্প কলকারখানা গড়ে তোলার দিকে তারা আর নজর দেয়নি। যে শিল্প ছিল সেইগুলোকে আঁকড়ে ধরে তারা বাঁচতে চেয়েছে। ফলে অলাভজনক শিল্পগুলিকে রক্ষা করতে গিয়ে আমি বলছি মার্কেন্টাইল অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। 3 নম্বর, রাষ্ট্রীয় শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানগুলিতে পরিচালনগত নানা ত্রুটি দেখা যায়। এক সময় একটা কলকারখানা, একটা রাষ্ট্রশক্তি বা যারা পরিচালক যাদের হাতে থাকে, তাদের দক্ষতার উপর সেটা টিকে থাকে। কিন্তু রাষ্ট্রীয় শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানগুলিতে নানা কারণে এই পরিচালনগত ত্রুটি দেখা দেয়, আর সে কারণে এই শিল্প প্রতিষ্ঠানগুলি ধ্বংস হয়ে যায়। 4 নম্বর, উপনিবেশ দখলের জন্য জাতীয় রাষ্ট্রের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। উপনিবেশ দখলকে কেন্দ্র করে ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, পর্তুগাল প্রভৃতি দেশের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। ফলে তারা যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ফলে অর্থনীতি অনেকটা ক্ষতিগ্রস্ত হলো। আমি কি বললাম, উপনিবেশ দখলের জন্য জাতীয় রাষ্ট্রের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়, আর এই বিরোধী মার্কেন্টাইল অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেছে। লাস্ট, অর্থ ব্যবস্থার সব ক্ষেত্রে হস্তক্ষেপজনিত কারণে উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে। অর্থনৈতিক ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্র হস্তক্ষেপ করল, রাষ্ট্র তার নিজের দখলে রাখতে চাইল। ফলে পরবর্তীকালে এই রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে মার্কেন্টাইল অর্থনীতি বেশি দিন স্থায়ী হলো না। আরেকটা লাস্ট পয়েন্ট আমি বলবো, পুঁজিবাদের আবির্ভাব। এই মার্কেন্টাইলবাদ অর্থনীতি থেকেই পুঁজিবাদের আবির্ভাব হয়েছিল। আমরা আগেও বলেছি যে ইংল্যান্ডে কলকারখানা তৈরি হলো, ইংল্যান্ডের পরে ফ্রান্স, জার্মানি বিভিন্ন জায়গায় যখন কলকারখানা তৈরি হলো, এই শিল্পপতিরা বা বুর্জুয়ারা বা বণিকরা তারা কি করত, প্রচুর মূলধন তাদের হাতে সঞ্চিত হয়েছিল। ফলে ব্যাপক শিল্প উৎপাদন ও তা বাজারজাত করার প্রচেষ্টা থেকে জন্ম নিয়েছিল এই পুঁজিবাদী ব্যবস্থা। মানে একটা গোষ্ঠীর হাতে প্রচুর অর্থ জমা হয়ে যায়। এই পুঁজিবাদ বা ধনতন্ত্রের আঘাতে এই মার্কেন্টাইল অর্থনীতি ভেঙে পড়েছে। আমি কি বললাম, এই পুঁজিবাদ বা ধনতন্ত্রের আঘাতে মার্কেন্টাইল অর্থনীতি ভেঙে পড়েছে। আর লাস্ট আমি 4 নম্বরের প্রশ্নগুলো, এই 8 নম্বরের প্রশ্নগুলো বলেছি, একটা ভূমিকা যেমন থাকবে, তার একটা উপসংহার থাকবে, একটা মন্তব্য থাকবে, অবশ্যই থাকবে। এক্ষেত্রে আমি এখানে উপসংহার লিখেছি, একটা লাইন হলেও লিখতে হবে। এটা না থাকলে কিন্তু ইনকমপ্লিট নোট। উপসংহার যদি একটা লাইনও লেখা হয় তাহলে নোটটা কমপ্লিট, আর যদি না থাকে ইনকমপ্লিট ধরা হবে। সুতরাং 1 লাইন 2 লাইন নিজের মতো করে লিখবে। আমি একটা লাইন যেমন লিখেছি, তুমি তোমার মতো করে লিখবে। দীর্ঘ 300 বছরেরও অধিক সময় স্বমহিমায় টিকে থাকার পরে অষ্টাদশ শতকে অবাধ বাণিজ্য নীতি, আমি একটা বলেছি অবাধ বাণিজ্য নীতি, এই মার্কেন্টাইল অর্থনীতিকে ধ্বংস করে দেয়। অবাধ বাণিজ্য নীতি একটা নতুন মডেল হিসেবে উঠে আসে, যে কারণে এই মার্কেন্টাইলবাদ তার গুরুত্ব হারিয়ে ফেলে, যার ফলে এর অবসান ঘটে। আমি কি বলেছি, দীর্ঘ 300 বছরেরও অধিক সময় স্বমহিমায় টিকে থাকার পর অষ্টাদশ শতকে অবাধ বাণিজ্য নীতি নতুন মডেল হিসেবে যখন উঠে আসলো ইউরোপে অর্থনীতিতে, তখন মার্কেন্টাইলবাদ তার গুরুত্ব হারিয়ে ফেলে, ফলে তার অবসান ঘটে। আমি এটা লিখে উপসংহারটা শেষ করেছি।
এবার তোমার বলেছি যে আর কোনো প্রশ্ন, বড় প্রশ্ন আপাতত করবো না, খালি রিডিংটা তোমাদের পড়তে হবে। কিন্তু অনুশীলনীতে যত শর্ট প্রশ্ন আছে বা গুরুত্বপূর্ণ তথ্য, আমি প্রথম অধ্যায়ে যেমন বলে দিয়েছি, গুরুত্বপূর্ণ তথ্যগুলোতে যত এমসিকিউ প্রশ্ন আছে সব প্র্যাকটিস করবে, যেটা পারবে না আমার জন্য রেখে দেবে। আর এসএকিউ টাইপের যত শর্ট প্রশ্ন আছে 30-35টা, সমস্ত প্রশ্নগুলো জীবন মুখোপাধ্যায়ের বই থেকে করতে হবে। আর বড় প্রশ্ন যতগুলো দেওয়া আছে চোখ বন্ধ করে এই দুটো প্রশ্ন করবে, বাদ বাকি কি করবে না করবে সেটা স্কুল খুললে আমি বলে দেবো। আপাতত এই দুটো প্রশ্ন মুখস্থ করতে হবে এবং শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। আর শর্ট প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য তোমাদের বলেছিলাম আমি, রায়মার্টিনের ওই বইটা কিনতে হবে, কিনে ওটা প্র্যাকটিস করতে হবে। এছাড়া আমি প্রত্যেকটা অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন তোমাদের দিচ্ছি, এইগুলোকে সামনে রেখে। আর বাদ বাকি শর্ট প্রশ্নগুলো তোমরা টেক্সট বই রিডিং করলে, অনুশীলনী করলে সব শর্ট প্রশ্নই করতে পারবে। আমি এমসিকিউর মতো করে আমি গোটা 20 প্রশ্ন তোমাদের জন্য লিখেছি, সেগুলো বলে দিচ্ছি, এগুলো পাঠিয়ে দেবো তোমাদের মোবাইলে। প্রথম প্রশ্ন, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হলো লেনিন। ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, এই বিখ্যাত গ্রন্থটির রচয়িতা হচ্ছে লেনিন। এখানে 4 জনের নাম দেওয়া থাকবে, তুমি জানো, যদি জানো যে এর উত্তর হচ্ছে লেনিন, তাহলে তুমি অনায়াসে লিখতে পারবে, তার প্র্যাকটিস করতে হবে। আরেকটা, ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এই গ্রন্থটির রচয়িতা কে? এই দুটো পরপর, এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে হবসন। ইম্পেরিয়ালিজম এ স্টাডি, এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে হবসন। নিউ ওয়ার্ল্ড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 4টে নাম থাকবে। নিউ ওয়ার্ল্ড, নতুন বিশ্ব, এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিগো ভেসপুচি, যার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নাম হয়েছে। তোমরা জানো 1493 খ্রিস্টাব্দে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন, কিন্তু তিনি নাম দিয়েছিলেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। পরে আমেরিগো ভেসপুচি সেখানে তার ভুলটা সংশোধন করে দিয়েছিলেন। তিনি ওই জন্য এটা নিউ ওয়ার্ল্ড বলে নাম দিয়েছিলেন, আমেরিগো ভেসপুচি। হারমান্দো কোটেস কে ছিলেন, অর্থাৎ কোন দেশের নাবিক? আমি একজন নাবিকের নাম বললাম, এরকম প্রশ্ন তুলে দেবে, 4 জনের নাম দিয়ে দিবে, স্পেনের, ইটালি, পর্তুগাল, ইংল্যান্ডের, তোমাকে বলতে হবে কোন দেশের নাবিক। হারমান্দো কোটেস 1 বছর পরীক্ষা এসেছিল, স্পেনের নাবিক ছিলেন, স্পেনের নাবিক। মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন? মুক্তদার নীতি, ওপেন ডোর পলিসি, এই মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ, এই কথাটা বলেছিলেন জওহরলাল নেহেরু। এটা টেক্সট বইতে আছে, সেখান থেকে তোলো। মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ বলেছেন জওহরলাল নেহেরু। আরেকটা বলি, নীল জল নীতি, সাম্রাজ্য বিস্তারের একটা নীতি, নীল জল নীতি, এই নীতির প্রবর্তক কে ছিলেন? আলবুকার্ক, প্রথম পর্তুগিজ গভর্নর, ভাস্কো ডা গামার পর যিনি এসেছিলেন আমাদের দেশে। আলবুকার্ক বিখ্যাত নীতি হচ্ছে নীল জল নীতি। এদেরকে বলা হচ্ছে, এই পর্তুগিজদেরকে জলদস্যু বলা হয়, এখানে আরমাদ বলা হয়, আরমাদ মানে জলদস্যু। এই আলবুকার্কের নীতি হচ্ছে নীল জল নীতি, এর প্রবর্তক হচ্ছে আলবুকার্ক। পর্তুগিজরা কাকে ব্ল্যাক গোল্ড বলতো? পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ইউরোপের বাজারে প্রচুর চাহিদা ছিল গোলমরিচের। আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল? আলজেরিয়া হচ্ছে ফ্রান্সের উপনিবেশ ছিল। আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল? আমি যেভাবে টাইপের প্রশ্নগুলো করছি, এই প্রশ্নগুলো সব কোশ্চেন অ্যান্সার বইতে পাবে। আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল? আলজেরিয়া ফ্রান্সের উপনিবেশ ছিল। ওয়েল্ড পলিটিক, এই নীতির প্রবক্তা কে ছিলেন? ওয়েল্ড পলিটিক, প্রথম বিশ্বযুদ্ধের শুরুতে এই নীতির প্রবক্তা ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম, জার্মানির সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম। প্রথম বিশ্বযুদ্ধের জন্য যাকে দায়ী করা হয় তিনি হচ্ছেন কাইজার দ্বিতীয় উইলিয়াম, ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা ছিলেন। আরেকটা, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা কে? দেখো, দুটো পাশাপাশি রেখেছি বোঝার সুবিধার জন্য। রিয়েল, REAL, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা ছিলেন অটো ভন বিসমার্ক, এও জার্মানি, যিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। রিয়েল পলিটিক নীতির প্রবক্তা হচ্ছে অটো ভন বিসমার্ক, আর ওয়েল্ড পলিটিক নীতির প্রবক্তা হচ্ছে কাইজার দ্বিতীয় উইলিয়াম। এই বিসমার্ককে সরিয়ে দিয়ে কাইজার দ্বিতীয় উইলিয়াম সর্বোচ্চ ক্ষমতা দখল করেছিলেন।
সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? প্রায় পরীক্ষায় আসে সগৌলির সন্ধি 1816 খ্রিস্টাব্দে। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়, সব টেক্সট বইতে আছে, এগুলো দাগ দিলাম, ওইগুলো পড়ে নিতে হবে আরেকবার। ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয় 1826 খ্রিস্টাব্দে। এই দুটো পরীক্ষায় আসে, ম্যাথস কস্তম্ভ খস্তম্ভ দেওয়া থাকে। সগৌলির সন্ধি, ইয়ান্দাবুর সন্ধি। দ্বিতীয় লিওপোল্ড কে ছিলেন? দ্বিতীয় লিওপোল্ড ছিলেন বেলজিয়ামের রাজা, পরীক্ষায় আসে, এক বছর এসছে। দ্বিতীয় লিওপোল্ড কে ছিলেন? বেলজিয়ামের রাজা। ক্যাপ্টেন হকিন্স কার রাজসভায় এসেছিলেন? তোমরা জানো 1609 খ্রিস্টাব্দে মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ক্যাপ্টেন হকিন্স। গন্ডামাকের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? এটাও কস্তম্ভ দেয়। গন্ডামাকের সন্ধি স্বাক্ষরিত হয় 1879 খ্রিস্টাব্দে, 1879। এবার একটা দিয়েছি বাম স্তম্ভ ডান স্তম্ভ বা কস্তম্ভ। যেমন বাম দিকে দিয়েছি উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল, এগুলো নাম শুনেছ? উড়ন্ত মাকু, স্পিনিং জেনি, ওয়াটার ফ্রেম, মিউল। আর ডান দিকে দিয়েছি ক্রম্পটন, জন কে, হারগ্রিভস, আর্করাইট। উত্তর দিয়েছি উড়ন্ত মাকু হবে জন কে, স্পিনিং জেনি হবে হারগ্রিভস, ওয়াটার ফ্রেম হবে হচ্ছে আর্করাইট, আর মিউল হবে ক্রম্পটন। এখানে উত্তর দেওয়া আছে। এরকম ম্যাথ প্র্যাকটিস করবে, অনেক বইতে দেওয়া আছে, করতে হবে। দূর প্রাচ্য বলতে কি বোঝায়? দূর প্রাচ্য বলতে বোঝায় চীন জাপানকে বলে দূর প্রাচ্য। আর নিকট প্রাচ্য কাকে বলে? নিকট প্রাচ্য তুরস্ককে বলে। তার দুটো পাশাপাশি রেখেছি। নিকট প্রাচ্য বলতে বোঝায় তুরস্ককে, আর দূর প্রাচ্য বলতে বোঝায় চীন জাপানকে। আরেকটা প্রশ্ন, অনুন্নত জাতিকে সভ্য করার দায়িত্ব উন্নত জাতির, এই বিখ্যাত উক্তিটা কার? আমি আবার বলছি, অনুন্নত জাতিকে সভ্য করার দায়িত্ব উন্নত জাতির, এই উক্তিটি কার? এই বিখ্যাত উক্তিটা হচ্ছে জুলি ফেরি। জুলি ফেরি, ফয়কার রয়েছে, টেক্সট বইতে আছে। উন্নত জাতিকে সভ্য করার দায়িত্ব উন্নত জাতির, এই বিখ্যাত উক্তিটা হচ্ছে জুলি ফেরি। বর্গীয়জস্ব লয়হস্যই ফয়কার রহস্য। বিদেরার যুদ্ধ পড়া হয়েছে তোমাদের আগে, কাদের মধ্যে হয়েছিল? ওলন্দাজ এবং ইংরেজদের মধ্যে হয়েছিল 1759 খ্রিস্টাব্দে। আমি বলছিলাম এই ওলন্দাজদের পক্ষে ছিল মির্জাফর। ইংরেজরা বুঝতে পেরে মির্জাফরকে সরিয়ে দিয়ে তার জামাতা মীর কাসিমকে সিংহাসন বসিয়েছিল 1759 খ্রিস্টাব্দে। তাহলে বিদেরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ওলন্দাজ ও ইংরেজদের মধ্যে 1759 খ্রিস্টাব্দে। নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? নয়া সাম্রাজ্যবাদ বলতে কোন সময়কে বোঝায়? 1870 থেকে 1914 সেডানের যুদ্ধে বিসমার্ক ফ্রান্সকে পরাজিত করে সমগ্র জার্মানি এবং ইটালিকে ঐক্যবদ্ধ করেছিল। 1870 সালের পর থেকে বা 1871 সালের পর থেকে 1913 বলতে পারি, বা 1870 থেকে 1914। কোনো কোনো বইতে লেখা আছে 1871 থেকে 1913, কোনো কোনো বইতে আছে 1870 থেকে 19, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত। সেডানের যুদ্ধ থেকে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত সময়কে আমি যদি নিখুঁত সাল না বলি তাহলে তাকেই বলবো নয়া সাম্রাজ্যবাদ। আরেকটা প্রশ্ন দেখবে, কমোডোর পেরি কে ছিলেন? কমোডোর পেরি, তিনি ছিলেন মার্কিন সেনাপতি। কমোডোর পেরি কে ছিলেন? মার্কিন সেনাপতি। 21 দফা দাবি কি? 21 দফা দাবি কি? জাপান আরোপ করে চীনের উপরে 21 দফা দাবি। জাপান চীনের কাছে 21 দফা দাবি করেছিল কত খ্রিস্টাব্দে? 1915 খ্রিস্টাব্দে, প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন। আবার একটা কস্তম্ভ খস্তম্ভ তোমাদের দিয়েছি লাস্ট। এখানে কস্তম্ভে মরক্কো, আমি কতগুলো জায়গার নাম বলছি, কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া, সবগুলো আফ্রিকার দেশ। মরক্কো, কঙ্গো, অ্যাঙ্গোলা, ইথিওপিয়া। কোন কোন দেশগুলো, কোন কোন ইউরোপের দেশগুলো এই জায়গায় তারা উপনিবেশ স্থাপন করেছিল? যেমন মরক্কোতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল মরক্কোতে উপনিবেশ স্থাপন করেছিল ফ্রান্স, কঙ্গোতে উপনিবেশ স্থাপন করেছিল বেলজিয়াম, অ্যাঙ্গোলাতে উপনিবেশ স্থাপন করেছিল পর্তুগাল, আর ইথিওপিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল ইটালি।
ইটালির মুসোলিনির নাম শুনলে, সে ইথিওপিয়াতে উপনিবেশ স্থাপন করেছিল। তাহলে এরকম দেশগুলোর নাম দেবে, হ্যাঁ, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশগুলো দিয়ে দিবে এবং কোন কোন দেশ সেখানে উপনিবেশ স্থাপন করেছিল এরকম কস্তম্ভ। তাহলে এইগুলো যদি বারে বারে প্র্যাকটিস করা হয় তাহলে এই যে 24 এবং 16, হ্যাঁ, তাহলে উত্তর দিতে কোনো অসুবিধা হবে না বা পুরো নম্বর পাওয়া যাবে। আর যদি পুরো নম্বর পাওয়া যায় তাহলে নম্বরটা অনেক বেড়ে যাবে। তোমাদের একটা কথা বলি যে দ্বিতীয় অধ্যায় পড়া হচ্ছে, যারা জানতে পেরেছো বা এটা ভিডিও দেখছো, পাশাপাশি অন্যরা যারা জানতে পারেনি একটু খোঁজ খবর নিয়ে তাদেরকে জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের। কারণ পড়া একেবারেই হয়ে যাচ্ছে, কারণ একেবারে লিখে দিচ্ছি আমি এইগুলো। ক্লাসে হলেও অত ভালো করে হতো না, সে তো এমনি লেকচার মেথডে হতো বা কয়েকটা পয়েন্ট বলে দিতাম, কিন্তু একেবারে লিখে দিচ্ছি, সেহেতু সবারই এইখানটায় মনোযোগ দেওয়া উচিত এবং আরেকবার টেক্সট বইটা ভালো করে পড়বে। এই যে বললাম গুরুত্বপূর্ণ তথ্য যে 20-25টা আছে ওটা পড়ে নিতে হবে, এমসিকিউ এসএকিউ টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখতে হবে, বাদ বাকি দুটো বড় প্রশ্ন করবে। তাহলে দ্বিতীয় অধ্যায় আপাতত শেষ। আমি মনে করি যে আরো বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যাতে সবাই এটা অংশগ্রহণ করতে পারে। আর আমি এই ছবিটা পাঠিয়ে দিচ্ছি, লেখাটা একবারে তোমরা এটা দেখে দেখে সুন্দর করে লিখবে যাতে বানানটা ভুল না হয়। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে একবারে ভালো খাতায় লিখে রাখবে। স্কুল খুললে আমি জিজ্ঞাসা করবো যে এগুলো হয়ে আছে কিনা। আর যে বাকি নতুন নতুন করতে হবে কি করতে হবে না সেটা আমি পরে বলবো। তাহলে আজকের এই পর্যন্ত থাক।